হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরিকে ভারতীয় নৌবাহিনী কমিশন করে দিয়েছে। তো সামনে যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা আসছে, সমস্ত পরীক্ষায় এই টপিকটা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে, ডিফেন্সের কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজেই টোটাল ব্যাপারটা আমরা এই ভিডিওতে বুঝে নেব, যে কি হয়েছে না হয়েছে, কোন টেকনোলজি ইউজ হয়েছে, সমস্ত কিছু দেখা যাক। দেখুন, প্রথম কথা, আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি এই দুটো স্টেলথ ফ্রিগেটকেই কবে কমিশন করা হয়েছে? 26শে আগস্ট 2025-এ কমিশন করা হয়েছে। আইএনএস উদয়গিরি, উদয়গিরি যে পর্বত তার নামে নামকরণ করা হয়েছে, এবং আইএনএস হিমগিরিকেও হিমগিরি পর্বতের নামে নামকরণ করা হয়েছে। আইএনএস উদয়গিরি তৈরি করা হয়েছে মুম্বাইয়ের ম্যাজাগন ডকে, আর আইএনএস হিমগিরি সেটাকে তৈরি করা হয়েছে কলকাতার গার্ডেন রিচে। তার মানে আমরা প্রথমেই বুঝতে পারলাম যে এই দুটোই যে স্টেলথ ফ্রিগেট ইন্ডিয়ার, সেই দুটোই মেড ইন ইন্ডিয়া, ভারতবর্ষে তৈরি, বাইরের দেশ থেকে আমরা এক্সপোর্ট করে আনিনি। দ্বিতীয় যেটা আমরা একটু খেয়াল রাখবো, যে এই আইএনএস উদয়গিরি এবং হিমগিরি দুটো যে নাম, এই নামের কিন্তু লিয়েন্ডার ক্লাস ফ্রিগেট ভারতবর্ষে অতীতে ছিল। 2005 সাল এবং 2007 সাল অবধি এরা সার্ভিস দিয়েছে, তারপরে পুরনো হওয়ার জন্য এদেরকে সার্ভিস থেকে সরিয়ে নেওয়া হয়, আবার একই নামে নতুন উন্নত একেবারে ব্র্যান্ড নিউ স্টেলথ ফ্রিগেট তৈরি করে কমিশন করা হলো। আমরা মনে রাখতে হবে আমাদের, যে ভারতবর্ষ এখন এই স্পিডে এগোচ্ছে যে প্রথমবার ভারতবর্ষের নৌবাহিনীর ইতিহাসে একই সঙ্গে দুটো ফ্রিগেটকে কমিশন করে দেওয়া হলো। কমিশন করা মানে তারা কাজে নেমে গেল, একদম সমস্ত তৈরি শেষ, চেকিং শেষ, ট্রায়াল শেষ, একদম ফিট, রেডি টু ওয়ার্ক। সেদিন হচ্ছে কমিশন করা। তো প্রথমবার একই দিনে দুটো ফ্রিগেটকে কমিশন করা হচ্ছে, কারণ ভারতবর্ষ কিন্তু সারা পৃথিবীর সামরিক শক্তিতেও খুব দ্রুত প্রথম দিকে উঠে আসছে, এবং এই সময় ভারতবর্ষ করব মোডে থাকলে হবে না, হু হু করে এগোতে হবে সামরিক শক্তিতে রাশিয়া, চীন, আমেরিকার সমান জায়গায় উঠে আসতে গেলে, এবং সেই কাজই চলছে। স্টেলথ ফ্রিগেট, আমি 3-4 বার এই শব্দটা ইউজ করে ফেলেছি। স্টেলথ ফ্রিগেট মানে কি? স্টেলথ ফ্রিগেট মানে প্রথমে আমরা বুঝবো যে ভারতীয় নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ আছে। তার মধ্যে আমরা জানি এয়ারক্রাফট ক্যারিয়ার হয় বিশাল বড়, যেগুলো বিভিন্ন জায়গায় সারা সমুদ্রে ভেসে বেড়ায়, এবং ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর থেকে বিভিন্ন যুদ্ধজাহাজ তারা টেক অফ করতে পারে, তাই তো, ভাসমান রানওয়ে আমরা বলতে পারি। এই রকম ডেস্ট্রয়ার, ডেস্ট্রয়ার হচ্ছে আর একটা জিনিস। ডেস্ট্রয়ার কি? ডেস্ট্রয়ার মানে যখন কোনো যুদ্ধ চলছে, সেই সময় পাকিস্তান, বাংলাদেশ, কোনো একটা দেশ কারোর সঙ্গে যুদ্ধ চলছে, তাদের কোনো বন্দরকে, তাদের কোনো জাহাজকে ধ্বংস করে দিতে হবে, তখন যাবে ডেস্ট্রয়ার। ডেস্ট্রয়ারের কাজ হচ্ছে ও যাবে, গিয়ে ডেস্ট্রয় করে দেবে, ধ্বংস করে দেবে। ওকে, এই ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট অনেকটা কাছাকাছি, কিন্তু একই নয়, ঠিক আছে? ডেস্ট্রয়ারের থেকে ফ্রিগেট সাইজে অনেক ছোট। স্যার, আমরা সাইজে ছোট জিনিস বানাচ্ছি কেন? কারণ যুদ্ধে সমস্ত রকম জিনিস দরকার হয়। এখন পিস্তলও দরকার হয়, AK-47ও দরকার হয়, কামানও দরকার হয়। এখন একটা দুষ্কৃতীকে পুলিশ ধাওয়া করছে, চেস করছে, পুলিশ যদি কামান নিয়ে চেস করে, ব্যাপারটা কেমন হবে? তো যুদ্ধে বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য বিভিন্ন রকম উইপন দরকার হয়, সেই জন্য ফ্রিগেটও দরকার। পৃথিবীর বহু দেশ ফ্রিগেট তৈরি করে, কেনে নিজেদের নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য, এবং আমরাও দুটো নতুন ফ্রিগেট কমিশন করে দিলাম। এই যে ফ্রিগেট, এই ফ্রিগেটটার মধ্যে স্টেলথ ফিচার থাকবে। স্টেলথ ফিচার মানে ভারতবর্ষ এখন কিন্তু টেকনোলজিতে দুর্দান্ত গতিতে এগোচ্ছে। আমি আপনি পিছিয়ে থাকলে হবে না, আমার আপনার বাড়ির সন্তানকে টেকনোলজিতে পিছিয়ে রাখলে হবে না, এটা টেকনোলজির যুগ। স্টেলথ ফ্রিগেট মানে খুব কম সম্ভাবনা শত্রু দেশের যে রাডার থাকবে, সেই রাডারে আমাদের আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি ধরা পড়বে। শত্রু দেশের অনেক কাছে পৌঁছে গেলেও, সাবমেরিন নয় কিন্তু, জলের ওপর দিয়েই যাবে,
কিন্তু রাডারে তো অনেক আগে ধরা পড়ে যায় না, চোখে তো দেখতে পাবে শত্রু দেশের নৌবাহিনী বা নৌসেনা যখন আমাদের উদয়গিরি এবং হিমগিরি তাদের কাছে চলে এসছে, তার আগে তো চোখে দেখা যাবে না, দূরবীন দিয়েই বা কত দূর দেখা যাবে। আসলে অনেক দূর অবধি দেখা যায় রাডারে, যে রাডার ডিটেক্ট করে নেয় কিছু একটা আসছে। এ রাডারে ধরা পড়বে না, একেবারে পড়বে না বলা ভুল, ধরা পড়ার সম্ভাবনা খুব কম। এর মধ্যে স্টেলথ ফিচার আছে, এ লুকিয়ে লুকিয়ে চলে যেতে পারবে। ওকে, এবার আমাদের যে এই ফ্রিগেট, এই ফ্রিগেটটা হচ্ছে নীলগিরি ক্লাসের ফ্রিগেট। নীলগিরি ক্লাস মানে কি? ভারতবর্ষের বিভিন্ন ফ্রিগেটের ক্লাস হয়, ভারতবর্ষ নিজেকে ক্রমশ ইমপ্রুভ করছে, ডেভেলপমেন্ট করছে, বেটারমেন্ট করছে। যেরকম আমি যদি উদাহরণস্বরূপ বলি, ভারতবর্ষের তলোয়ার ক্লাসের ফ্রিগেট আছে। তলোয়ার ক্লাসের ফ্রিগেট এর সঙ্গে বাকি ফ্রিগেটের ক্লাস যেগুলো বেটার হচ্ছে, পার্থক্য কি করে বুঝবো? পার্থক্য বোঝার বিভিন্ন প্যারামিটার আছে, সব থেকে সহজ প্যারামিটার হচ্ছে ডিসপ্লেসমেন্ট ওয়েট। তলোয়ার ক্লাস ফ্রিগেটের ডিসপ্লেসমেন্ট ওয়েট হচ্ছে 4450 টন। এরপরে ভারতবর্ষ যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে শিবালিক ক্লাস। শিবালিক ক্লাসের যে ফ্রিগেটগুলো আমাদের আছে তার ডিসপ্লেসমেন্ট ওয়েট হচ্ছে 6200 টন। দেখুন কতটা বেটার হয়ে গেল। এবার যে তৈরি হচ্ছে নীলগিরি ক্লাসের, নীলগিরি ক্লাসের ফ্রিগেটের আমাদের ডিসপ্লেসমেন্ট ওয়েট হচ্ছে 6700 টন, আরো বেটার হয়ে গেল। তো ভারতবর্ষ ক্রমশ নিজের সমস্ত বাহিনীকে, আর্মি, নেভি, এয়ারফোর্সকে বেটারমেন্ট করে যাচ্ছে। ওকে, এইবার নীলগিরি ক্লাসের মধ্যে কিন্তু একটা ফ্রিগেট হবে না, নীলগিরি ক্লাসের মধ্যে অনেক ফ্রিগেট হবে, তার মধ্যে দুটো হলো উদয়গিরি আর হিমগিরি। ওকে, এবং এই যে আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি, এই দুটো স্টেলথ ফ্রিগেটকেই কিন্তু ডিজাইন করেছে ওয়ারশিপ ডিজাইন ব্যুরো, WDB। ওয়ারশিপ ডিজাইন ব্যুরো ভারতীয় নৌবাহিনীর সংস্থা। তার মানে ভারতে ডিজাইন, ভারতে তৈরি, ভারতীয় ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট, সায়েন্টিস্ট দ্বারা টোটাল ডিজাইন অ্যান্ড কমিশন পর্যন্ত সমস্ত কাজ হয়েছে। 70 থেকে 75% জিনিসপত্র, মেটেরিয়াল যেগুলো ইউজ হয়েছে এগুলো তৈরি করতে, সেগুলোও ভারতীয়। এবার নেক্সট আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি, এর মেন ফিচার আমি যদি বলি কয়েকটা, যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। স্টেলথ ফিচার, রাডারে ধরা পড়বে না। অটোমেশন, মারাত্মক অটোমেশন আনা হয়েছে এই দুটো স্টেলথ ফ্রিগেটেই, অর্থাৎ অনেক কম হিউম্যান পাওয়ার লাগবে, অনেক কম ম্যান পাওয়ার লাগবে, কিন্তু অনেক বিধ্বংসী ক্ষমতা। এআই দিয়ে পুরো জিনিসটার মধ্যে এমন অটোমেশন করে দেওয়া হয়েছে যে ম্যানুয়াল কাজ কম, একটা সুইচেই অনেক কাজ হয়ে যাবে। ঠিক, এবং অবশ্যই যেটা আমি বললাম, মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট, এই দুটোই। 17A বলে একটা প্রজেক্ট চলছে নৌবাহিনীর মধ্যে। 17A প্রজেক্টে নীলগিরি ক্লাসে 7টা ফ্রিগেট তৈরি করার কথা, তার মধ্যে 3টে ডান, একটা আগেই হয়েছিল, দুটো কমিশন হয়ে গেল। আরও 4টে নীলগিরি ক্লাসের ফ্রিগেট ভারতবর্ষ তৈরি করতে যাচ্ছে। এবং আমরা সাধারণ মানুষজন ভারতবর্ষের এই ধরনের ডিফেন্সের খবরগুলোয় চোখ রাখি না, কিন্তু সারা পৃথিবী চোখ রাখে ভারতের কোন নেতা কাকে কি বলল সেসবে নয়, যেগুলো আমাদের খবরের কাগজ এবং টিভি চ্যানেলে দেখায়। ভারতবর্ষ ডিফেন্সে কি করছে, কারণ একটা দেশের শক্তি, সামর্থ্য সব কিছু বোঝা যায় তার ডিফেন্সের বাজেট এবং ডিফেন্সের অ্যাডভান্সমেন্ট থেকে। এই যে ফ্রিগেট, এই ফ্রিগেট দুটো লম্বায় 149 মিটার। আপনি ভাবুন 149 মিটার মানে মোটামুটি 450 ফুট, 450 ফুট লম্বা ফ্রিগেট। 225 জন ক্রু মেম্বার থাকতে পারবে এর মধ্যে, ঠিক আছে। এবং ব্রহ্মোস, আমাদের যেই ব্রহ্মোস পাকিস্তানে গিয়ে মাসুদ আজহারের যে ওই ক্যাম্প, ওখানে খুব সুন্দর একটা সানরুফ ডিজাইন করে এসেছিল অপারেশন সিঁদুরের সময়, সেই ব্রহ্মোস, শত্রুর ঘুম উড়িয়ে দিতে যে ব্রহ্মোসের নামটাই এখন যথেষ্ট, সেই ব্রহ্মোস আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরির মধ্যে ইনস্টল করা থাকবে, অর্থাৎ এখান থেকে ব্রহ্মোস ছেড়ে দেওয়া যাবে। ওকে, নেক্সট যে পয়েন্টগুলো আমাদের একটু বুঝতে হবে, যে দেখুন আমি আগেও বলেছি 15ই আগস্টের প্রধানমন্ত্রী মোদিজির যিনি যে বক্তৃতা ছিল সেটা ডিকোড করার সময় উনি বারবার বলেছিলেন, প্রধানমন্ত্রী,
যে যে কোনো দেশের সমৃদ্ধি আসে শক্তি থেকে। শক্তি যদি না থাকে, পাশের বিভিন্ন শত্রু কিন্তু অ্যাটাক করবে, দেশ সমৃদ্ধশালী থাকতে পারবে না। কাজেই ভারতবর্ষ নিজের ডিফেন্সের শক্তি বাড়িয়ে যাচ্ছে। সেকেন্ড কথা, মেড ইন ইন্ডিয়া জিনিস তৈরি হচ্ছে, অর্থাৎ ভারতবর্ষ আত্মনির্ভর হচ্ছে। কেন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট? বিভিন্ন দেশ আমাদের যখন ভয় দেখায় যে স্যাংশন লাগিয়ে দেব কিন্তু, ইউএসএ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত, আমরা মনে করি যে এক্ষুনি কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী গিয়ে মুখের মতো জবাব দিয়ে দিচ্ছে না? কারণ এতদিন পারতো না। জিওপলিটিক্সে অনেক চাপ থাকতো যে আমি এই দেশের সঙ্গে শত্রুতা করে নেব, ওরা যদি এবার আমাকে অস্ত্র না দেয়, বিভিন্ন ওয়ারশিপ তৈরি করতে, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে যে ধরনের বিভিন্ন ইঞ্জিন লাগবে, সিস্টেম লাগবে, সেইগুলো যদি না দেয় তো আমরা পঙ্গু হয়ে যাব, আমরা কিছু বানাতেই পারবো না। তো ভাই, এদের মুখের ওপর কিছু বলা যাবে না। আস্তে আস্তে খেয়াল করুন, জিওপলিটিক্সে সব কিছু এইভাবেই রিলেটেড। ভারতবর্ষ যত আত্মনির্ভর হচ্ছে, ভারতবর্ষ তত মুখের ওপর জবাব দিচ্ছে বিদেশকে, কারণ ভারতের তত চিন্তা কমছে। দেবে না, দিতে হবে না, আমরা নিজেরা বানিয়ে নিতে পারি। 3, দেখুন, ভারতবর্ষের ইঞ্জিনিয়ারদের ডিফেন্সের ক্ষেত্রে যত এক্সপেরিয়েন্স বাড়ছে, নিজেরা জিনিস তৈরি করছে ভারতের ইঞ্জিনিয়াররা, তত এক্সপার্টিস বাড়বে। যত এক্সপার্টিস বাড়বে, তত ওয়ার্ল্ড ক্লাস জিনিস তৈরি হবে ভারতবর্ষে, এবং বিদেশে এক্সপোর্ট আমাদের বাড়তে থাকবে ডিফেন্স সেক্টর থেকে। আমরা অস্ত্র কিনবো না, নিজেরা বানাবো, উল্টে অন্য দেশকে বিক্রি করে টাকা নিয়ে আসবো। নেক্সট, যত ভারতবর্ষে মেড ইন ইন্ডিয়া জিনিসপত্র তৈরি হবে, এই যে মুম্বাইতে, কলকাতায় আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি তৈরি হলো, এখানে কি জব ক্রিয়েট হয়নি? নিশ্চয়ই এই প্রজেক্টে কাজ করার জন্য অনেক ইঞ্জিনিয়ার নেওয়া হয়েছে, অনেক মেকানিক নেওয়া হয়েছে, অনেক ডিজাইনার নেওয়া হয়েছে, তাই না? তবে তো গিয়ে এত বড় এই লেভেলের ফ্রিগেট তৈরি হয়। তো দেশে জব ক্রিয়েট হবে, যত দেশীয় প্রযুক্তিতে দেশে যে কোনো জিনিস তৈরি হবে, এবং অবশ্যই আমাদের দেশের যারা ইয়াং ছেলেমেয়ে, তাদের ইনকাম জেনারেট হবে। নেক্সট যেটা অবশ্যই বলার, যে অটোমেশন, এটা খুব জরুরি ছিল। এখন সারা পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে লড়তে গেলে আপনাকে প্রত্যেকটা টেকনোলজি নিতে হবে এবং অটোমেশনই করতে হবে, কারণ এটা টেকনোলজির যুগ। একটা সময় ছিল, যে সময় এই এতদিন আগে পর্যন্ত, মোটামুটি 5-6 বছর আগে অবধিও, যাদের হাতে যত মিনারেল, তারা তত শক্তিশালী দেশ, যাদের কাছে খনিজ তেল, তারা তত বড়লোক দেশ। বাট এই যুগ বদলাচ্ছে নেক্সট 10 বছরের মধ্যে। এবার আসতে চলেছে টেকনোলজির এরা, টেকনোলজির যুগ। যে দেশে যত টেকনোলজি উন্নত, সেই দেশ সারা পৃথিবীর ওপর কবজা করে নেবে। আপনি ভাবুন তো, আজকে সারা পৃথিবী গুগল ইউজ করে, মাইক্রোসফট ইউজ করি আমরা, আমাদের সমস্ত সার্চ ইঞ্জিন থেকে শুরু করে অপারেটিং সিস্টেম, বেশিরভাগ সবকিছু আমেরিকার। আমেরিকা মনে করলে 10 মিনিট টাইম লাগবে, সারা পৃথিবীর 50% অফ করে দিতে পারবে, সমস্ত কাজকর্ম বন্ধ করে দিতে পারবে, সমস্ত কিছু হ্যাক করে নিতে পারবে। তাহলে এটা কারা করেছে? আমেরিকার সরকার করেছে? না, সরকার জাস্ট ইকোসিস্টেম তৈরি করে, সরকার ব্যবস্থাটা করে দেয়। করেছে আমেরিকার সাধারণ মানুষ, আমেরিকার শিল্পপতি। শিল্পপতি তো একদিন সাধারণ মানুষই ছিল, ব্যবসা করে বড়লোক হয়েছে বলে শিল্পপতি হয়েছে। তো কোনো দেশ টেকনোলজিতে কতটা এগোবে, সেটা ডিপেন্ড করে ওই দেশের সাধারণ মানুষ কতটা টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে। কারণ এই সাধারণ মানুষ যত টেক স্যাভি হবে, সেখান থেকেই তৈরি হবে টেক স্যাভি এমপ্লয়ি, সেখান থেকেই তৈরি হবে টেক স্যাভি কর্পোরেট সংস্থা, সেখান থেকেই তৈরি হবে বড় বড় টেকনোলজি হাউস, বড় বড় টেক জায়ান্ট। তো গ্লোবাল পাওয়ার হতে গেলে আমাদের টেকনোলজিতে জোর দিতেই হবে, এবং এই কারণেই কিন্তু স্কিল বাংলার তরফ থেকে, আড্ডা 24/7-এর তরফ থেকে সমস্ত ভারতীয় বাঙালিদের জন্য এআই ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। অনলাইনে বাড়িতে বসে আপনারা এআই ট্রেনিং করে নেবেন, এবং কি মারাত্মক স্পিডে পুরো পৃথিবী এআই এর দিকে যাচ্ছে, একবার চিন্তা করে দেখুন তো। আপনি গাড়ির কথা ভাবুন তো, যে কোনো টেকনোলজির কথা ভাবুন। হাজার হাজার বছর ধরে মানুষ গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ি জানতো, যে চাকা দিয়ে এইভাবে টানলে চলবে, কোনো চেঞ্জ হয়নি। তারপর একটা চেঞ্জ এলো একদিন, মোটরে চলবে, ইঞ্জিনে। তারপর ভাবুন তো, ইঞ্জিন, বেটার ইঞ্জিন, আরো হর্স পাওয়ার বেশি, আরো কমফোর্টেবল,
আরো বেটার, আরো নতুনভাবে চলবে। ইভি চলে এলো, ইভির মধ্যে আবার ভাবুন তো, এটা একদম জার্কিং হবে না, এটা ভেতরে এই টেকনোলজি থাকবে, এটা এয়ার ব্যাগ থাকবে, এর স্পিড এত থাকবে, এর ক্যামেরা থাকবে গাড়ির পিছনে যখন ব্যাক করছেন তখন দেখার জন্য। অর্থাৎ একবার যখন টেকনোলজি চলে এলো, এবার হু 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 করে পাল্টাচ্ছে। আপনি ফোনের কথা ভাবুন, প্রথমে যুগের পর যুগ ধরে মানুষ চিঠি লিখতো, সেভাবেই যেত। একবার টেলিফোন এলো, মানুষ হ্যাপি, টেলিফোনে বহু বছর ধরে ফোন করলো। তারপর একবার মোবাইল এলো, এইবার ভাবুন মোবাইল, মোবাইলের মধ্যে ক্যালকুলেটর, ক্যালকুলেটর টর্চ, টর্চ একটা ছোট গেম। তারপর স্মার্টফোন এলো, স্মার্টফোনের মধ্যে ফটো, ভিডিও, ক্যালকুলেটর, গেম, অ্যালার্ম, ক্যালেন্ডার, সব কিছু থেকে শুরু করে এইবার ইন্টারনেট চলে এসে ফেসবুক, ইউটিউব সব কিছু হয়ে গেল ফোন। যখন এই স্পিড বাড়তে থাকে, প্রত্যেক মাসে এখন নতুন ফিচার্সের নতুন কিছু ফোন চলে আসছে। তো আপনি যদি মনে করেন যে এআই, হ্যাঁ ঠিক আছে শিখবো 15 বছর পর, 15 বছর পর আর এআই শেখার জায়গায় আপনি থাকবেন না। এইটা হচ্ছে সেই সময় 2025-26, যে সময় আপনাকে শিখে নিতে হবে, যখন দ্রুত সবকিছু অটোমেশন হয়ে যাচ্ছে, এআইতে চলে আসছে। 2027 থেকে কেবল এআই ইউজ হবে, আর শেখার জায়গা থাকবে না। তো এখনই আমি সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা বাড়িতে বসে এআইটা ভালো করে শিখে নিন, কারণ আপনি যে কাজ করুন সেখানে এআই লাগবে। আপনার কোনো বিজনেস আছে, আপনি আজকে বুঝতে পারছেন না, যেরকম 15 বছর আগেও বুঝতে পারেননি যে বিজনেসের মধ্যে এইগুলো ইনক্লুড করতে হবে, আজকে দেখতে পাচ্ছেন। 2 বছর পর সেই বিজনেসই চলবে, রেস্টুরেন্ট থেকে শুরু করে মুদিখানার দোকান পর্যন্ত, যার কাছে বিজনেসে এআই এনাবেলড করা আছে। এআই আপনাকে তৈরি করতে হবে না, ইউজ করতে শিখতে হবে। আপনি ড্রাইভার, আপনি ডাক্তার, আপনি স্টুডেন্ট, আপনি নতুন চাকরি খুঁজতে যাচ্ছেন, আপনি চাকরি করছেন, আপনার কেরিয়ারে গ্রোথ চাই, প্রত্যেকটা জায়গায় যদি আপনি এআই ইউজ করতে জানেন, আপনার গ্রোথ হবে। না হলে 2 বছর পর থেকে যে এআই জানে সে আপনাকে সরিয়ে দিয়ে বেরিয়ে যাবে। এটা বাস্তব, এটা স্বীকার করতে হবে। ভাবুন তো 15 বছর আগে এরকম কোনো ট্যাক্সি ড্রাইভার যে গোটা কলকাতার প্রত্যেকটা অলি গলি চেনে, চষে ফেলেছে, এবং সে বুক বাজিয়ে বলতো যে কলকাতায় আমার থেকে বেস্ট ড্রাইভার কেউ নেই, ড্রাইভিং ওয়ার্ল্ডে আমাকে টক্কর দিয়ে দেখা কেউ, আমি দিনে সব থেকে বেশি ভাড়া পাই, সব থেকে বেশি ইনকাম আমার। আপনি খালি ভাবুন যে 15 বছর আগে আমরা কেউই তো স্মার্টফোন ইউজ করতে জানতাম না, স্মার্টফোন আসেনি। আপনি ভেবে নিন বাকি 99 জন ড্রাইভার স্মার্টফোন ইউজ করা শিখে নিয়েছে। একজন ড্রাইভার, উনি বলেছেন আমি আমার পথে চলবো, সারা কলকাতার অলিগলি আমি নামে চিনি, স্মার্টফোন আমার লাগবে না। আজকে সে কি একটা ভাড়া পাবে? ওলা, উবের, র্যাপিডো, যাত্রী সাথী, কোথাও না কোথাও তাকে ইনভলভ থাকতেই হবে ভাড়া পেতে গেলে, না হলে সে ভাড়াই পাবে না। আপনি বলবেন ওকে যারা লোকজন চেনে ও মোটামুটি 10-20টা ভাড়া পেয়ে যাবে। আপনি কোনো ট্যাক্সি ড্রাইভারকে বুকিং করবেন যার কাছে ফোন নেই? আপনি তো 10 মিনিট পর পর জিজ্ঞেস করবেন, হ্যাঁ আসছেন, হ্যাঁ দাদা, কত দূর আপনি? আর উনি বলে দিয়েছেন যে দেখুন আমি ফোন ইউজ করি না, আমি পুরনো পদ্ধতিতে চলি, আমি বলে দিলাম সকাল 6:50 আমি এখানে এসে দাঁড়িয়ে যাব। আপনিই ভরসা করবেন না, না না ফোন নেই, কিছু না, কোথায় খুঁজে পাবো না, দরকার নেই, ফোন আছে এরকম কোনো ড্রাইভারকে বুকিং করি, ঠিক কি না? তো যে ওই ইগোটা নিয়ে থেকে যাবে যে আমি নতুন টেকনোলজি শিখবো না, আমি যা জানি আমার জীবন এইভাবেই চলবে, এত দ্রুত সবকিছু পাল্টে যাচ্ছে, চলবে না। আর যখন পাল্টে যাবে তখন আর শেখার সময় থাকবে না। সারা ভারতবর্ষে হিন্দি ইংলিশে এআই কোর্স সবাই শিখছে, বাংলায় নেই। আমরা আপনাদের বাংলা ভাষায় এআই কোর্স করাচ্ছি, এবং ভারতবর্ষের বেস্ট 2 জন ব্রেন, ইন্ডাস্ট্রিয়াল এক্সপেরিয়েন্স আছে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টাইজ আছে, এই রকম 2 জন মানুষ, সোহিনী ম্যাম এবং সঞ্জয় স্যার আপনাদের শেখাবেন, যাদের 15-20 বছরের এক্সপেরিয়েন্স ইন্ডাস্ট্রিতে। অনলাইনে ক্লাস হবে, কোথাও আপনাকে আসতে হবে না, বাড়িতে বসে ক্লাস করবেন। লাইভ ক্লাস হবে, এরকম নয় রেকর্ডেড ভিডিও, আপনি টিচারকে কিছু জিজ্ঞেস করতে পারছেন না, লাইভে জিজ্ঞাসা করবেন। রিভিশনের জন্য বা কোনো লাইভ ক্লাস মিস করে গেলে আপনার কাছে রেকর্ডেড ভিডিও থাকবে। এই না কেবল থিওরি শিখিয়ে আমরা ছেড়ে দেবো, আপনাকে মিনি প্রজেক্ট অ্যাসাইনমেন্ট করানো হবে এর মধ্যে, যাতে হাতে কলমে আপনি কাজ শিখতে পারেন, যে কি করে এআই টুল ইউজ করে আপনি যে ফিল্ডে আছেন ওই ফিল্ডে আপনি বেটার আরও কাজকর্ম করতে পারবেন। এআই টুল ইউজ করা, এআই আপনাকে তৈরি করতে হবে না। ফোন চালানো শেখানো যেমন,
আমরা আমাদের বাবা মা বা ওপরের জেনারেশনকে শেখাই এইভাবে ফোন চালাতে হয়, ফোন তৈরি শিখতে হবে না, তো এআই চালানো, এআই ইউজ করা শিখতে হবে আপনাকে। এবং কোর্সের পর আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেট কোর্স, এটা কোনো নর্মাল কোর্স নয়। আপনার ক্লাস হবে উইকেন্ডে, শনিবার রবিবার দুপুরবেলা, সোম থেকে শুক্র আপনি ব্যস্ত থাকুন, কোনো অসুবিধা নেই। আর কি সুযোগ চাই? যত কিছু করা সম্ভব ছিল আমরা করে দিয়েছি আপনাদের জন্য। বয়সের কোনো ব্যাপার নেই, 8 থেকে 80 যে কেউ শিখতে পারবে। শিক্ষাগত যোগ্যতার কোনো ব্যাপার নেই, যে কোনো শিক্ষাগত যোগ্যতার যে কেউ শিখতে পারবে। ফোন চালানো, এখন যিনি ফুচকা বিক্রি করেন তিনিও একটা কিউআর কোড রেখে দেন, ওখানে সবাই ফুচকায় খেয়ে আমরা টাকা দিয়ে দিই, তাই না? 10 বছর আগে কেউ ভাবিনি আমরা। যিনি কিউআর কোডটায় টাকা নিচ্ছেন ফুচকা দাদা, তিনি হয়তো হতেই পারে ক্লাস 4-5 অবধি পড়েছেন, তো ওনাকে খালি শিখে নিতে হয়েছে। এই কিউআর থাকবে, এইখানে ব্যালেন্স চেক করে নিতে হবে যে আমার টাকা এলো কি এলো না। আপনাকেও জাস্ট এআই টুল ইউজ করা শিখতে হবে, এআই বানাতে হবে না। এবং সার্টিফিকেট কোর্স, বাংলায় কোর্স, অনলাইন ক্লাস, উইকেন্ড ক্লাস, ভারতবর্ষের বেস্ট ফ্যাকাল্টি দিয়ে ক্লাস, মিনি প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট আছে। 1.5 লক্ষ টাকার নিচে আপনাকে কেউ এই কোর্স করাবে না। স্কিল বাংলা আড্ডা 24/7 আপনাকে এই কোর্স 5,000 টাকা ফিজে করিয়ে দিচ্ছে। তার ক্রেডিট যদিও আমার নয়, আমাদের নয়, তার ক্রেডিট আপনাদের, কারণ আমাদের এখানে এত বেশি স্টুডেন্ট ভর্তি হয় যে কোনো কোর্সে, আপনাদের ভালোবাসায় আপনারা সবাইকে শেয়ার করে জানান সেই জন্য, যার ফলে আমরা ফিজটা অনেকটা কম করতে পারি। তো আগেই বলে দিলাম এটা আপনাদেরই ক্রেডিট। তো দেরি করবেন না, শুরু করে দিন। কি করে জয়েন করবেন এআই কোর্সে? দেখুন, আপনি এইটা যে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে ফোন বা মেসেজ করবেন না, এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে জাস্ট একবার হাই লিখবেন, আর কিচ্ছু করতে হবে না। এআই দিয়ে অটোমেশন করা আছে আমার হোয়াটসঅ্যাপে, এটা হোয়াটসঅ্যাপেরই ফিচার, এআই এনাবেলড ফিচার, যে কেউ আপনারা করতে পারবেন, আমিও করেছি। আপনি আমাকে হাই লিখলেই আপনার কাছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে। হোয়াটসঅ্যাপ মেটাও এআই দিয়ে এনাবেলড করে দিয়েছে, ধরে ধরে কাউকে লিঙ্ক পাঠাতে হবে না, তাই তো? এবার আপনি ওই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন, আপনি আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপে জয়েন হয়ে যান প্রত্যেকে। এবার গ্রুপে আমি 2টো অডিও দিয়ে দেবো আপনাকে, টোটাল কোর্সের ব্যাপারে A to Z আপনার মনে যা যা প্রশ্ন আছে সব জেনে যাবেন, বুঝে যাবেন, দেন আপনি এনরোল করে নেবেন কোর্সে। ঠিক আছে, চলুন, অল দ্য বেস্ট।